আমি জানতাম না যে আমার অনলাইন প্রেমিক আসলে আমার নিজের ছেলে। আমি অনলাইন ডেটিং অ্যাপে রেজিস্ট্রেশন করেছিলাম। বয়স ৩-৮ লিখে প্রোফাইল ছবি আপলোড করেছিলাম। ১ সপ্তাহ পর একটি মেসেজ পেলাম যা পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার নিজের ছেলে, সে জানত না এটা আমার প্রোফাইল। মেসেজে লিখেছিল, আপনি আমার মায়ের মতো দেখতে, আমি আমার মাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আপনাকে দেখে সেই অনুভূতি জাগল। আমি হাত কাঁপতে কাঁপতে মেসেজ লিখলাম, রাজু, এটা তোমার মা? কিছুক্ষণ পর রিপ্লাই এলো, আপনি আমার নাম কি করে জানেন? আমি মোবাইল হাতে নিয়ে বসে রইলাম, কি উত্তর দেব বুঝতে পারছি না। পরের দিন সকালে রাজু স্কুলে যাওয়ার আগে আমার রুমে এসে বলল, মা, তুমি কাল রাতে খুব অদ্ভুত ব্যবহার করছিলে, কি হয়েছিল? আমি পাংশু মুখে বললাম, কিছু না কিন্তু আমার মনে হচ্ছিল আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা আর আগের মতো নেই। সন্ধ্যায় রাজু আমার রুমে এসে দরজা বন্ধ করে দিল। আমার বুক ধড়ফড় করতে লাগল। সে আস্তে আস্তে বলল, মা, আমি জানি তুমি আমার মেসেজগুলো দেখেছ। আমি জানি না কি করে তুমি সেই অ্যাপে ছিলে, কিন্তু এটা বোধহয় ভাগ্য। আমি কাঁপা গলায় বললাম, রাজু, তুমি কি বলছ? আমি তোমার মা। রাজু আমার হাত ধরে বলল, হ্যাঁ, তুমি আমার মা, কিন্তু আমি তোমাকে অন্যভাবে দেখি। তোমার হাসি, তোমার চলাফেরা, সবকিছু আমাকে পাগল করে দেয়। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, মা। শুধু একজন ছেলের মতো নয়, একজন পুরুষের মতো। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার কানে যা শুনছি। আমার নিজের সন্তান, যাকে আমি গর্ভে ধারণ করেছি, সে আমাকে এভাবে দেখে। রাজু, তুমি পাগল হয়ে গেছ, আমি চিৎকার করে উঠলাম। এটা সম্পূর্ণ অস্বাভাবিক। তুমি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাও। মা, আমি পাগল নই। রাজু আমার আরও কাছে এগিয়ে এলো। আমি শুধু আমার হৃদয়ের কথা বলছি। আমি তোমাকে চাই, শুধু মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গিনী হিসেবে। কি এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুরাধা দত্ত। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম বিপ্লব দত্ত, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর সুমিতা। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। সুমিতা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি সবসময় মনে করতাম আমাদের পরিবারটা খুব সাধারণ, স্বাভাবিক। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের নিজেদের ছোট একটা বাড়ি আছে শহরের প্রান্তে। বিপ্লব একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আমি একটা বুটিক চালাই। আমাদের সন্তানরা ভালো ছাত্র। আমরা ছুটির দিনে পিকনিকে যাই, বছরে একবার বেড়াতে যাই। সবকিছুই ছিল স্বাভাবিক, যতক্ষণ না সেই ঘটনাটা ঘটেছিল। গত বছরের কথা। আমাদের বিয়ের ২০ বছর পূর্তি হয়েছিল। বিপ্লব আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। সে আমাকে দার্জিলিং যাওয়ার টিকিট কিনে দিয়েছিল। আমি অনেক খুশি হয়েছিলাম। বাচ্চারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাই আমরা ঠিক করলাম শুধু আমরা দুজনই যাব। আমাদের জন্য এটা একটা সেকেন্ড হানিমুন হবে। বিপ্লব আমাকে বলেছিল, অনু, তুমি তোমার সব চিন্তা ঘরে রেখে যাও, শুধু আমরা দুজন থাকব এবং আবার প্রেমে পড়ব। ট্রেনে উঠে আমরা পাশাপাশি বসেছিলাম। বিপ্লব আমার হাতে হাত রেখে ঘুমিয়ে পড়েছিল। আমি জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম। অনেকদিন পর এত শান্তি লাগছিল। ঘণ্টাখানেক পর বিপ্লবের মোবাইলে একটা মেসেজ আসলো। সে ঘুমাচ্ছিল, আমি দেখলাম মেসেজটা। উপরে লেখা ছিল, মায়াগু। এই নামে কাউকে চিনি না। মেসেজটা পড়ে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। ডার্লিং, তোমাকে মিস করছি। তোমার শরীরের উষ্ণতা, তোমার ছোঁয়া, তোমার চুম্বন, সব মনে পড়ছে। আজকে রাতে আবার দেখা হবে, তাই না? আমার হাত কাঁপতে শুরু করল। বিপ্লব আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে আমাকে দার্জিলিং পাঠাচ্ছে যেন সে অন্য কারো সাথে থাকতে পারে। আমি তার মোবাইলটা ঘাঁটতে শুরু করলাম। আরও অনেক মেসেজ দেখলাম। ছবি দেখলাম। এক মহিলার সাথে বিপ্লবের ছবি, তাদের ইন্টিমেট মুহূর্ত। আমার চোখে পানি এসে গেল। আমি কাঁদতে কাঁদতে বাথরুমে চলে গেলাম। যখন ফিরে এলাম, বিপ্লব জেগে উঠেছিল। আমার লাল চোখ দেখে সে জিজ্ঞেস করল, কি হয়েছে অনু? আমি তার ফোন তার দিকে ছুড়ে দিয়ে বললাম, মায়াকে। বিপ্লবের মুখ সাদা হয়ে গেল। অনু, আমি ব্যাখ্যা করতে পারি। কি ব্যাখ্যা করবে? আমি চিৎকার করে উঠলাম। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। সারপ্রাইজ?
সেকেন্ড হানিমুন? সব ভান। তুমি আমাকে সরিয়ে রাখতে চেয়েছিলে যেন তুমি ওই গি। বিপ্লব হাত তুলে আমাকে থামাল। অনু শোনো, এটা সেরকম কিছু না। এটা আমি আর কিছু শুনতে চাইনি। আমি সিটে বসে পড়লাম এবং জানালার দিকে তাকিয়ে রইলাম। বিপ্লব আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি কিছু শুনিনি। ট্রেন যখন পরের স্টেশনে পৌঁছাল, আমি নেমে পড়লাম। বিপ্লব আমাকে ডাকল, কিন্তু আমি শুনলাম না। আমি একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে আসলাম। বাড়িতে অভিজিৎ আর সুমিতা অবাক হয়ে আমাকে দেখল। মা, তুমি ফিরে এলে? বাবা কোথায়? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারিনি। সারারাত ঘরে বসে কাঁদলাম। পরের দিন সকালে বিপ্লব বাড়ি ফিরে এল। সে বারবার বলছিল, অনু, আমার কথা শোনো। এটা সেরকম কিছু না গি। আমি তাকে ঘরে ঢুকতে দিইনি। বাচ্চাদের সামনে আমরা কোনো কাণ্ড করব না। তুমি এখন ওদের সাথে থাকো, আমি পরে তোমার সাথে কথা বলব গো। সেদিন বিকেলে আমি বিপ্লবকে আমাদের বেডরুমে ডেকে নিলাম। সব কথা সত্যি সত্যি বলো, আমি বললাম। বিপ্লব দীর্ঘশ্বাস ফেলে বলল, অনু, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। মায়া আসলে আমার অভিনয় ক্লাসের অংশও। আমি অবাক হয়ে তাকালাম। অভিনয় ক্লাস? হ্যাঁ, বিপ্লব বলল। গত 6 মাস ধরে আমি একটা অভিনয় ক্লাসে যাচ্ছি। আমি তোমাকে বলিনি কারণ আমি লজ্জা পাচ্ছিলাম। তুমি জানো আমার সবসময় অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু আমি কখনো সাহস পাইনি। এখন আমরা একটা নাটক করছি, আর মায়া আমার সহ-অভিনেত্রী। ওই মেসেজগুলো আমাদের স্ক্রিপ্টের লাইন, আমরা প্র্যাকটিস করছিলাম। ছবিগুলো আমাদের রিহার্সেলের, যেটা আমরা শট করেছিলাম প্রোমো পোস্টারের জন্যে গি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুমি আমাকে বলনি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমাদের বিয়ের বার্ষিকীতে আমি তোমাকে নাটকের টিকিট দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি আমাকে স্টেজে দেখো এবং গর্বিত হও। কিন্তু আমি জানতাম না তুমি আমার ফোন চেক করবে গি। আমি কি এত বড় একটা ভুল করেছি? কিন্তু তখনই আমার মনে হলো, এটা সত্যি হতে পারে না। অভিনয় ক্লাস? নাটক? এটা সবই একটা মিথ্যা ছিল। আমি উঠে দাঁড়ালাম। বিপ্লব, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু আমি পারছি না। আমাকে প্রমাণ দাও। বিপ্লব তার মোবাইল বের করে একটা নম্বরে ফোন করল। স্পিকারে রেখে বলল, হ্যালো রাজন? আমি বিপ্লব। তুমি কি আমার স্ত্রীকে বলতে পারো আমি সত্যিই তোমার থিয়েটার গ্রুপের সদস্য? ওপাশ থেকে একটা পুরুষের গলা শোনা গেল, হ্যালো অনুরাধা? আমি রাজন, বিপ্লবের থিয়েটার ডিরেক্টর। আপনার স্বামী আমাদের গ্রুপের অন্যতম প্রতিভাবান অভিনেতা। আমরা সবাই তার অভিনয় দেখে মুগ্ধ। আমাদের আসন্ন নাটকে তিনি লিড রোল করছেন। আমি আশা করি আপনি প্রিমিয়ারে আসবেন। আমি একটু হাসলাম, হ্যাঁ, আমি নিশ্চয়ই আসব গো। কল শেষ করে আমি বিপ্লবের দিকে তাকালাম। আমি সত্যিই দুঃখিত। আমি তোমাকে ভুল বুঝেছিলাম গু। বিপ্লব আমাকে জড়িয়ে ধরল। কোনো সমস্যা নেই। আমি বুঝতে পারি তুমি কেন এমন ভেবেছিলে। আমার উচিত ছিল তোমাকে সবকিছু আগে থেকে বলা গিয়ে। আমরা সেদিন রাতে আবার দার্জিলিং যাওয়ার টিকিট বুক করলাম। এবার কোনো গোপন কথা নেই, কোনো অপ্রত্যাশিত সারপ্রাইজ নেই। আমি ভেবেছিলাম এভাবেই আমাদের গল্প শেষ হবে। কিন্তু এটা ছিল শুধু শুরু। 1 মাস পর, বিপ্লবের নাটকের প্রিমিয়ার নাইট। আমি অভিজিৎ আর সুমিতাকে নিয়ে থিয়েটারে গিয়েছিলাম। আমি খুব উত্তেজিত ছিলাম। আমার স্বামী আজ স্টেজে অভিনয় করবে। আমি প্রথম সারিতে বসেছিলাম। নাটক শুরু হল। বিপ্লব একজন ডিটেকটিভের ভূমিকায় অভিনয় করছিল। সে ছিল অসাধারণ। এর আগে কখনো আমি জানতামও না সে এত ভালো অভিনয় করতে পারে। নাটকের মাঝে মায়া প্রবেশ করল। আমি তাকে আগে কখনো দেখিনি, কিন্তু সে ফোনের ছবিতে দেখেছিলাম সেই মহিলা। সে ছিল সুন্দরী, তার চুল লম্বা এবং কালো, চোখ বড়বড়। সে একজন মিস্ট্রেসের ভূমিকায় অভিনয় করছিল, যে ধনী ব্যবসায়ীকে খুন করেছে। বিপ্লবের চরিত্র তাকে ধরার চেষ্টা করছিল। নাটক চলাকালীন আমি লক্ষ্য করলাম বিপ্লব আর মায়ের চোখাচোখি হচ্ছে, তাদের মধ্যে যেন একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে। এটা শুধু অভিনয় হতে পারে না। আমার বুকের ভেতর আবার সেই ভয় জাগছিল। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। এটা শুধুই অভিনয়, অনু। তুমি আবার সেই ভুল করো না গে। নাটক শেষে আমি বাচ্চাদের নিয়ে বিপ্লবের জন্য বাকস্টেজে অপেক্ষা করছিলাম। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল।
আমিও তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি অসাধারণ ছিলে। বিপ্লব আমার গালে চুমু দিয়ে বলল, তোমার জন্যই এসব। তখনই মায়া এসে বিপ্লবকে জড়িয়ে ধরল। ডার্লিং, তুমি অসাধারণ ছিলে। সে ঠিক সেই লাইন বলল যেটা আমি বলেছিলাম। আমি অবাক হয়ে তাকালাম। বিপ্লব আমার দিকে তাকিয়ে বলল, অনু, এ হচ্ছে মায়া, আমার সহ-অভিনেত্রী গু। মায়া আমার দিকে তাকিয়ে হাসল, তারপর আবার বিপ্লবের দিকে তাকিয়ে বলল, তুমি কখনো আমাকে তোমার স্ত্রীর কথা বলনি। তিনি অনেক সুন্দরী গু। আমি অস্বস্তি বোধ করছিলাম। চলো আমরা বাড়ি যাই, আমি বিপ্লবকে বললাম। পথে আমি বিপ্লবকে জিজ্ঞেস করলাম, তুমি কখনো মায়ের কাছে আমার কথা বলনি? বিপ্লব গাড়ি চালাতে চালাতে উত্তর দিল, ওহ, আমি বলেছি। সে নিশ্চয়ই ভুলে গেছে গু। আমি আর কিছু বলিনি। কিন্তু আমার মনে সন্দেহ জাগছিল। পরের কয়েকদিন আমি বিপ্লবের আচরণ লক্ষ্য করছিলাম। সে অনেক বেশি ফোনে কথা বলছিল, অনেক ব্যস্ত ছিল। একদিন আমি দেখলাম সে আমাদের বেডরুমে দরজা বন্ধ করে ফোনে কথা বলছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম। না, আমি এখন আসতে পারব না, বিপ্লব বলছিল। অনুসন্দেহ করতে শুরু করেছে। আমাদের সাবধান হতে হবে। আমি দৌড়ে আমাদের বেডরুমে ঢুকে পড়লাম। কার সাথে কথা বলছিলে তুমি? আমি জিজ্ঞেস করলাম। বিপ্লব চমকে উঠল। অনু, তুমি আমাকে ভয় দেখিয়ে দিলে। আমি রাজনের সাথে কথা বলছিলাম, আমাদের পরের নাটক নিয়ে কি? মিথ্যা, আমি চিৎকার করে বললাম। আমি সব শুনেছি। তুমি মায়ের সাথে কথা বলছিলে, তাই না? তোমরা আমার পিছনে কি করছ? বিপ্লব গভীর শ্বাস নিল। অনু, তুমি আবার শুরু করলে? আমি তোমাকে আগেও বলেছি, মায়ের সাথে আমার সম্পর্ক শুধু পেশাদার। আমরা একসাথে অভিনয় করি, এর বেশি কিছু না গি। আমি তার মোবাইল হাত বাড়িয়ে চাইলাম। আমাকে তোমার ফোন দাও। বিপ্লব ফোন দিতে অস্বীকার করল। এটা আমার ব্যক্তিগত জিনিস। তুমি কেন আমাকে বিশ্বাস করো না? কারণ তোমার আচরণ সন্দেহজনক, আমি বললাম। তুমি যদি কিছু লুকাচ্ছ না, তাহলে আমাকে ফোন দেখাতে তোমার আপত্তি কেন? সেদিন রাতে আমরা পাশাপাশি শুয়ে থাকলেও কেউ কারো সাথে কথা বলিনি। পরের দিন সকালে বিপ্লব অফিসে চলে গেল। আমি ঠিক করলাম আমি নিজেই সত্য খুঁজে বের করব। আমি থিয়েটার গ্রুপের অফিসে গেলাম। সেখানে রাজনের সাথে দেখা করলাম। মায়া সম্পর্কে আমাকে কিছু বলুন, আমি জিজ্ঞেস করলাম। রাজন অবাক হয়ে বলল, মায়া? সে তো আমাদের গ্রুপের নতুন সদস্য। মাস দুয়েক আগে যোগ দিয়েছে। তার আগে সে ফিল্মে কাজ করত। খুব প্রতিভাবান অভিনেত্রী গু। সে আর বিপ্লব কি অনেক সময় একসাথে কাটায়? রাজন একটু অস্বস্তি বোধ করল। ওরা একসাথে অভিনয় করে, তাই প্র্যাকটিস করতে হয়। কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? আমি ঠিক তখনই মায়াকে অফিসে ঢুকতে দেখলাম। সে আমাকে দেখে অবাক হল। অনুরাধা, তুমি এখানে কি করছ? আমি সরাসরি বললাম, তোমার আর বিপ্লবের মধ্যে কি চলছে? মায়া হেসে উঠল। বিপ্লব আর আমি? না না, আমরা শুধু সহকর্মী। তবে সে খুব ভালো মানুষ, আর অসাধারণ অভিনেতা গু। আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। সে মিথ্যা বলছে কি না তা আমি বুঝতে পারছিলাম না। তাহলে তোমরা কেন লুকিয়ে কথা বলো? তোমরা কি আমার পিছনে ঘোরাঘুরি করছ? মায়া সত্যিই অবাক হয়ে গেল। কি বলছো তুমি? আমি কখনো বিপ্লবের সাথে লুকিয়ে কথা বলি না। আমরা শুধু রিহার্সেলের সময় কথা বলি। আমি চলে আসার আগে রাজন আমাকে একটা খাম দিল। আমাদের পরের নাটকের প্রিমিয়ারের 2টো টিকিট। আমি আশা করি আপনি আবার আসবেন। বাড়ি ফিরে আমি ভাবছিলাম, আমি কি আবারও ভুল করছি? বিপ্লব সত্যিই কি নির্দোষ? আমি সন্ধ্যায় বিপ্লবের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। সন্ধ্যা হল, কিন্তু বিপ্লব বাড়ি ফিরল না। আমি ফোন করলাম, সে ফোন ধরল না। রাত 8টা, 9টা, 10টা বেজে গেল। কোনো খবর নেই। আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। শেষ পর্যন্ত রাত 11টায় বিপ্লব বাড়ি ফিরল। তুমি কোথায় ছিলে? আমি জিজ্ঞেস করলাম। রিহার্সালে, বিপ্লব বলল। আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। আমি তার চোখের দিকে তাকালাম। বিপ্লব, আমি আজ থিয়েটারে গিয়েছিলাম। আমি রাজন আর মায়ের সাথে কথা বলেছি। বিপ্লবের মুখের ভাব পরিবর্তন হল। তুমি কি করেছ? কেন? কারণ আমি জানতে চেয়েছিলাম সত্যি কি, আমি বললাম। তুমি আমাকে কিছু লুকাচ্ছ, বিপ্লব। আমি জানতে চাই সেটা কি গু। বিপ্লব দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে।
আমি তোমাকে সব বলবো। কিন্তু আমি চাই তুমি শান্ত থাকবে এবং আমার কথা শেষ হওয়া পর্যন্ত কোনো কথা বলবে না গি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। বিপ্লব বিছানায় বসে আমার হাত ধরল। অনু, আমি তোমাকে ধোঁকা দিইনি। আমি তোমাকে কখনো ধোঁকা দেব না। কিন্তু আমি সত্যিই একটা গোপন কথা লুকিয়ে রেখেছি। মায়া আমার সহকর্মী, কিন্তু সে আসলে আমাদের জীবনে অন্য একটা উদ্দেশ্য নিয়ে এসেছে গি। আমি ভ্রু কুঁচকালাম। কি উদ্দেশ্য? বিপ্লব আরও শ্বাস নিল। অনু, মনে আছে আমাদের বিয়ের সময় আমি তোমাকে বলেছিলাম যে আমি অনাথ, আমার কোনো পরিবার নেই? আমি মাথা নাড়লাম। আমি মিথ্যা বলেছিলাম। আমার একটা পরিবার ছিল। আমার বাবা মা এবং একটা বোন ছিল। কিন্তু আমরা অনেক বছর আগে আলাদা হয়ে গিয়েছিলাম। আমার বাবা খুব কঠোর মানুষ ছিলেন, আমরা ভাইবোন তার শাসন মেনে চলতে পারতাম না। আমার বোন পালিয়ে গিয়েছিল, আমিও তার কিছুদিন পর পালিয়ে আসি। আমি কখনো আমার পরিবারের সাথে যোগাযোগ করিনি, তারাও আমাকে খুঁজে বের করার চেষ্টা করেনি গিয়ে। আমি অবাক হয়ে শুনছিলাম। তুমি কখনো আমাকে বলনি কেন? কারণ আমি লজ্জিত ছিলাম, বিপ্লব বলল। আমি ভয় পেয়েছিলাম যে তুমি হয়তো আমাকে অন্য চোখে দেখবে। আর আমি পুরনো জীবন পিছনে ফেলে আসতে চেয়েছিলাম ঘ। কিন্তু এর সাথে মায়ের কি সম্পর্ক? আমি জিজ্ঞেস করলাম। বিপ্লব গভীর শ্বাস নিল। মায়া আমার বোন ঘ। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কি? হ্যাঁ, বিপ্লব বলল। আমি মাস কয়েক আগে একটা পুরানো বন্ধুর সাথে দেখা করেছিলাম, যে আমাদের শহরে এসেছে। সে আমাকে বলল যে সে মায়ের সাথে দেখা করেছে। আমি তখন জানলাম যে মায়া এখন একজন অভিনেত্রী হয়েছে। আমি তাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমি তোমাকে বলিনি কারণ আমি নিশ্চিত ছিলাম না সে আমার সাথে দেখা করতে চাইবে কি না গিয়ে। তাই তুমি থিয়েটার গ্রুপে যোগ দিলে? আমি জিজ্ঞেস করলাম। বিপ্লব মাথা নাড়ল। না, আমি আগে থেকেই থিয়েটার করতাম। এটা সংযোগ যে মায়াও একই গ্রুপে যোগ দিল। আমি তাকে প্রথম দিন দেখে চিনতে পারি। আমরা কথা বলি এবং সিদ্ধান্ত নেই যে আমরা আবার সম্পর্ক গড়ে তুলব। কিন্তু আমরা এটাও সিদ্ধান্ত নেই যে আমরা এখনই কাউকে বলবো না, কারণ আমরা আমাদের বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা করছি। তুমি আমাকে বলনি কেন? আমি জিজ্ঞেস করলাম, এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি ভয় পেয়েছিলাম যে তুমি রেগে যাবে যে আমি তোমার কাছে ২০ বছর ধরে এত বড় একটা সত্য লুকিয়ে রেখেছি, বিপ্লব বলল। আমি ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আমরা আমাদের বাবা মাকে খুঁজে পেতে চেয়েছিলাম, তারপর আমি সবাইকে একসাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম ঘ। আমি চুপ করেছিলাম। আমার মাথার ভেতর অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ২০ বছর। বিপ্লব আমার কাছে তার পরিবারের কথা ২০ বছর লুকিয়ে রেখেছে। আমি জানি তুমি রাগ করেছ, বিপ্লব বলল। আমি তোমাকে আগেই বলা উচিত ছিল। কিন্তু আমি ভয় পেয়েছিলাম গো। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি রাগ করিনি, বিপ্লব। আমি শুধু অবাক হয়েছি। তুমি আমাকে বলতে পারতে। আমি তোমাকে বুঝতাম গো। বিপ্লব আমাকে জড়িয়ে ধরল। আমি জানি। আমি ভুল করেছি। আমি আর কখনো তোমার কাছে কিছু লুকাবো না গি। আমি তাকে আরও জোরে জড়িয়ে ধরলাম। আচ্ছা, তাহলে এখন কি করবে? তোমরা কি তোমাদের বাবা মাকে খুঁজে পেয়েছ? বিপ্লব মাথা নাড়ল। না, আমরা এখনও খুঁজছি। কিন্তু আমরা কিছু তথ্য পেয়েছি। তারা এখন কলকাতায় আছেন বলে মনে হয় গে। অবাক করার মতো, পরের মাসে আমরা সবাই, আমি, বিপ্লব, অভিজিৎ, সুমিতা এবং মায়া, কলকাতায় গেলাম। বিপ্লব আর মায়া তাদের বাবা মা ঠিকানা খুঁজে পেয়েছিল। আমরা একটা ছোট বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। বিপ্লব কম্পিত হাতে কলিং বেল বাজাল। দরজা খুলে গেল। এক বৃদ্ধ মহিলা আমাদের দিকে তাকালেন। প্রথমে তিনি কিছু বুঝতে পারলেন না। তারপর তার চোখ বড় হয়ে গেল। বিপ্লব? মায়া? বিপ্লব আর মায়া বলল, মা। সেদিন অনেক কান্নাকাটি হল, অনেক আলিঙ্গন, অনেক গল্প। ২০ বছরের বিচ্ছেদের পর পরিবার আবার একত্রিত হল। বিপ্লব আর মায়ার বাবাও ছিলেন, এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন। তিনি অনেক বদলে গেছেন আর তার আগের কঠোরতা আর নেই। তিনি তার সন্তানদের হারানোর ব্যথায় অনেক শিক্ষা পেয়েছেন। আমরা সেখানে ১ সপ্তাহ থাকলাম। অভিজিৎ আর সুমিতা তাদের নতুন দাদা-দিদা এবং ফুফু মায়ের সাথে সময় কাটাল। আমি দেখলাম বিপ্লব যেন আবার জীবন ফিরে পেয়েছে। তার চোখে এক নতুন আলো ছিল। সেই যাত্রার পর আমাদের জীবন পাল্টে গেল। আমরা প্রতি মাসে কলকাতায় যাই।
মায়া প্রায়ই আমাদের বাড়িতে আসে। সে অভিজিৎ আর সুমিতার প্রিয় ফুফু হয়ে উঠেছে। এবং বিপ্লব আর আমার মধ্যে আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। বিপ্লব এখন আর কিছু লুকায় না, আমিও তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। কিন্তু এই গল্প এখানেই শেষ হয় না। 1 বছর পর একদিন রাতে বিপ্লব তার বাবার একটা ফোন পেল। তিনি খুব উত্তেজিত শোনাচ্ছিলেন। বিপ্লব, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আমি তোমাদের বাড়িতে আসছি গু। পরের দিন বিপ্লবের বাবা মা এবং মায়া আমাদের বাড়িতে এলেন। বিপ্লবের বাবার হাতে একটা পুরানো বাক্স ছিল। এই বাক্সটা আমি অনেক বছর লুকিয়ে রেখেছিলাম, তিনি বললেন। এটা আমার পিতামহের। আমি সম্প্রতি এটা খুঁজে পেয়েছি। আমি মনে করি এটা এখন তোমাদের জানা উচিত কি। তিনি বাক্সটা খুললেন। ভেতরে অনেক পুরানো কাগজপত্র, ফটোগ্রাফ এবং একটা ছোট ডায়েরি ছিল। তিনি ডায়েরিটা বের করলেন। এটা আমার পিতামহের ডায়েরি। তিনি ব্রিটিশ আমলে একজন গুপ্তচর ছিলেন গু। আমরা সবাই অবাক হয়ে শুনছিলাম। বিপ্লবের বাবা ডায়েরি থেকে পড়তে শুরু করলেন। এটা ছিল একটা অবিশ্বাস্য গল্প, একজন মানুষের যিনি তার দেশের জন্য নিজের জীবন বিপন্ন করেছিলেন, যিনি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং অনেক গোপন তথ্য সংগ্রহ করেছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বিপ্লবের বাবা বললেন, তিনি এই ডায়েরিতে লিখেছেন যে তিনি একটা গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন, যা ব্রিটিশরা তাদের সাথে নিয়ে যেতে চেয়েছিল গু। গুপ্তধন? আমরা সবাই একসাথে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বিপ্লবের বাবা বললেন। এটা কোথায় লুকিয়ে আছে সেটা এই ডায়েরিতে একটা সংকেতের মধ্যে লেখা আছে। আমি এই সংকেত বুঝতে পারিনি, কিন্তু হয়তো তোমরা পারবে গু। সেদিন থেকে আমাদের নতুন যাত্রা শুরু হল, একটা গুপ্তধন খোঁজার যাত্রা। বিপ্লব, মায়া, আমি এবং অভিজিৎ, যে এখন কলেজে ইতিহাস পড়ে, আমরা সংকেত বুঝতে চেষ্টা করছিলাম। একদিন অভিজিৎ একটা আবিষ্কার করল। এটা একটা ম্যাপ, সে চিৎকার করে উঠল। ডায়েরিতে এই চিহ্নগুলো একটা ম্যাপ তৈরি করে। এবং ম্যাপটা পশ্চিমবঙ্গের একটা অংশের। আমরা ম্যাপটা বুঝতে পারলাম এবং এটা আমাদের একটা পুরানো মন্দিরের দিকে নিয়ে গেল, যা এখন ধ্বংসাবশেষ। সেখানে আমরা আরও সংকেত খুঁজে পেলাম, যা আমাদের মন্দিরের নিচে একটা গুহার দিকে নিয়ে গেল। এটা ছিল এক বিস্ময়কর যাত্রা, একটা পারিবারিক অ্যাডভেঞ্চার যা আমাদের সবাইকে আরও কাছাকাছি নিয়ে এলো। মন্দিরের গুহায় আমরা যা খুঁজে পেলাম তা শুধু সম্পদই নয়, পুরানো স্বর্ণ, মূল্যবান রত্ন এবং অন্যান্য ঐতিহাসিক সম্পদ, কিন্তু আমরা খুঁজে পেলাম আমাদের পারিবারিক ইতিহাসের একটা সম্পূর্ণ পরিচয়। বিপ্লবের পিতামহ শুধু একজন গুপ্তচরী ছিলেন না, তিনি ছিলেন একজন নায়ক, যিনি তার দেশের জন্য লড়াই করেছিলেন এবং যিনি তার পরিবারের জন্য একটা উত্তরাধিকার রেখে গেছেন, সাহস, দেশপ্রেম এবং ন্যায়বোধের উত্তরাধিকার। যেদিন আমরা গুপ্তধন উদ্ধার করলাম, সেদিন বিপ্লব আমাকে জড়িয়ে ধরে বলল, অনু, আমাদের পরিবারের ইতিহাসের জন্য আমি গর্বিত। কিন্তু আমি সবচেয়ে বেশি গর্বিত তোমার জন্য, তুমি আমাকে বিশ্বাস করেছিলে, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমার পাশে ছিলে গু। সেদিন সন্ধ্যায় আমরা সবাই, বিপ্লব, আমি, অভিজিৎ, সুমিতা, মায়া এবং বিপ্লবের বাবা মা, একসাথে দেশের স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিকদের সম্মানে একটা মিউজিয়াম তৈরি করার সিদ্ধান্ত নিলাম, যেখানে বিপ্লবের পিতামহের ডায়েরি এবং অন্যান্য ঐতিহাসিক জিনিস রাখা হবে। এই যাত্রায় আমি শিখলাম যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আমরা হারিয়ে যেতে পারি, ভুল বুঝতে পারি, মিথ্যা বলতে পারি, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা আমাদের একত্রিত করে, ভালোবাসা আমাদের উদ্ধার করে। আজ আমি সেই ফোন ও ডেটিং অ্যাপের ঘটনার কথা ভাবলে হাসি। আমি কল্পনাও করতে পারিনি যে সেই ছোট্ট ঘটনা আমাদের কোথায় নিয়ে যাবে। যদি আমি বিপ্লবকে সন্দেহ না করতাম, যদি আমি তার ফোন। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা।
এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে। কি রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন।
আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। 4র্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করেও ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়।
ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই, এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ল, এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল, মা, এখনো সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি কি। মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে, কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে। তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা, আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা, সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত, আমি একজন সাধারণ গ্রামের ছেলে, আমার পরিবার গরিব, আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল, এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়, আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না, ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না। তানিয়া হাসল, আমার পরিবার আমাকে বিশ্বাস করে, আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে, আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে, আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না, সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল।
সপ্তম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে কি? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গি। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গি। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল।
সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল, 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না, বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা, আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়, 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে, সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে, মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। গিয়ে হ্যাঁ, মনে আছে? তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা, তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি, সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ, তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল, 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল, আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে, ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম, লেখাপড়া করতে পারিনি ঠিকমতো, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল।
প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100, তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে, তারা দুপুরে খায় না, মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে, 10 জন শিক্ষক আছে, স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার, সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি, তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে, 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না, তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল, হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে, 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি, কুতানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল গো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে গি। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল, বলছিল আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি গিয়ে। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল।
তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিন। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি।
অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার ১০টা আলোর পাঠশালাগু আছে। ১০টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু ৩টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও ১০ বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে। ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে। গান শেখায়। জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লাল কুমলা রঙে রাঙানো।
তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে গু। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গি। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম গু। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে গু। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা গু দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গু। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গি, তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি উ। রাকিব উঠে দাঁড়াল। চলো উ। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল। হাসল। গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম। পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।